হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি ক্লাস 12-এর ইতিহাসের ওপর ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেগুলো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করছো তাদের জন্য এই ভিডিওটা। এটা ষষ্ঠ অধ্যায় ক্লাস 12-এর, এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাচ্ছে। ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন কোন রাজনৈতিক দল? হিন্দু মহাসভা, জাতীয় কংগ্রেস, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, মুসলিম লীগ। এটা ক্রিপস হবে, ক্রিপস মিশন, ক্রিপসের প্রস্তাব, এটা ক্রিপস হবে। এই কথাটা ঠিক মতো লেখা হয়নি, যাই হোক। ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। এই র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ছিলেন এম.এন. রয়। তাহলে ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন কোন রাজনৈতিক দল? না হিন্দু মহাসভা নয়, জাতীয় কংগ্রেস নয়, মুসলিম লীগ নয়, একে সমর্থন জানিয়েছিলেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা কে ছিলেন? ভগৎ সিং, মানবেন্দ্রনাথ রায়, বাল গঙ্গাধর তিলক, বটুকেশ্বর দত্ত। তাহলে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ছিলেন, বা ফাউন্ডার বলা যেতে পারে, প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রয়। গান্ধীজি সম্পাদিত পত্রিকাটি হল দীনবন্ধু, কেশরী, হরিজন, সমাচার দর্পণ। তাহলে গান্ধীজি সম্পাদিত পত্রিকাটি হল হরিজন। ভারতে গান্ধীজির প্রথম রাজনৈতিক আন্দোলন ছিল চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, খেরা সত্যাগ্রহ, অহিংস অসহযোগ আন্দোলন। তাহলে চম্পারণ সত্যাগ্রহই ছিল গান্ধীজির প্রথম রাজনৈতিক আন্দোলন ভারতে। নীলকর চাষিদের বিরুদ্ধে এই আন্দোলনটি তিনি করেছিলেন বিহারের চম্পারণ জেলায়। করেঙ্গে ইয়া মরেঙ্গে, গান্ধীজির এই উক্তিটি যুক্ত ছিল অসহযোগ আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে, খিলাফত আন্দোলনে, আইন অমান্য আন্দোলনে। তা করেঙ্গে মরেঙ্গে গান্ধীজির উক্তিটি ছিল ভারত ছাড়ো আন্দোলনে। 42 সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942-এ, সেই সময় তিনি বলেছিলেন ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন মেদিনীপুরের তমলুকে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের গুলিতে শহীদ হন কে? বীণা দাস, কল্পনা চৌধুরী, শ্রীমতী অ্যানি বেসান্ত, মাতঙ্গিনী হাজরা। অবশ্যই মাতঙ্গিনী হাজরা, তোমরা অনেকেই জানো। মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মিছিলে হাঁটতে হাঁটতে প্রথম শহীদ হয়েছিলেন। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন জওয়াহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, মুজাফফর আহমেদ। তাহলে স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। এখানে যদিও নাম নেই, মতিলাল নেহরুর নামও করতে হবে এই স্বরাজ দল প্রতিষ্ঠানের জন্য। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? রাজা গোপালাচারী, সীতারামাইয়া, গোবিন্দ বল্লভ পন্ত, জওয়াহরলাল নেহরু। তাহলে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টাভি সীতারামাইয়া। পট্টাভি সীতারামাইয়া ছিলেন সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী এবং তিনি গান্ধীজির মনোনীত সদস্য ছিলেন।
সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু। সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেল। তাকে লৌহ মানব ভাবে হিসেবেও কিন্তু আমরা চিনে থাকি বল্লভভাই প্যাটেলকে। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন কে? কাজী নজরুল ইসলাম, বিজন ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য। তাহলে এই বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে গানটির রচয়িতা ছিলেন সুকান্ত ভট্টাচার্য। সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন, মহানিষ্ক্রমণ যাকে বলা হয়, সেটি 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি, 1940 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি, 1940 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি, 1941 খ্রিস্টাব্দের 1 জুলাই। তাহলে তিনি তার মহানিষ্ক্রমণ করেন, গৃহবন্দী অবস্থা থেকে তিনি পালাতে সক্ষম হয়েছিলেন 1941 সালের 17 জানুয়ারি। এটা মনে রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নটা। সুভাষচন্দ্র বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন 10 জন ভারতীয়কে নিয়ে, 25 জন ভারতীয়কে নিয়ে, 15 জন ভারতীয়কে নিয়ে, 20 জন ভারতীয়কে নিয়ে। তাহলে 20 জন ভারতীয়কে নিয়ে সুভাষচন্দ্র বসু বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হল ইম্ফল, কোহিমা, গৌহাটি, দিশপুর। কোহিমা। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম কোহিমা শহরটি দখল করেছিলেন। সুভাষচন্দ্র আন্দামান দ্বীপের নাম রাখেন, আন্দামানকেও তিনি তার আজাদ হিন্দ বাহিনীর দ্বারা জয় করেছিলেন, বিজয়প্রাপ্ত হয়েছিলেন, এবং তার নাম রাখিয়েছিলেন আন্দামান দ্বীপের স্বদেশ দ্বীপ, স্বাধীন দ্বীপ, স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপ। শহীদ দ্বীপ নাম রেখেছিলেন। শহীদ দ্বীপ নামে পরিচিত ছিল সুভাষচন্দ্রের আন্দামান দ্বীপ। সুভাষচন্দ্র বসু যে আন্দামান দ্বীপটি দখল করেছিলেন, তখন আন্দামানের নাম পাল্টে শহীদ দ্বীপ রেখেছিলেন। শাহনওয়াজ খান ছিলেন ভারত সরকারের একজন মন্ত্রী, কংগ্রেস দলের নেতা, আজাদ হিন্দ ফৌজের সেনাপতি, মুসলিম লীগের নেতা। তাহলে শাহনওয়াজ খান ছিলেন আজাদ হিন্দ ফৌজের সেনাপতি। শাহনওয়াজ খানের নাম আমরা অনেকবার শুনে থাকব। বড়লাট লিনথিনগোর প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয় জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশনে, জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। তাহলে বড়লাট লিনথিনগোর প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয় জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশনে। এটা মনে রাখবে, রামগড় অধিবেশনে কিন্তু তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়েছিল, জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশনে। বড়লাট লিনথিনগো ঘোষণার প্রতিবাদ হিসেবে গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহের উদ্যোগ নেন, আগস্ট আন্দোলনের সিদ্ধান্ত নেন, অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত নেন, আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত নেন। তার বড়লাট লিনথিনগোর ঘোষণার প্রতিবাদে গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহের উদ্যোগ নেন। তিনি ব্যক্তিগত সত্যাগ্রহের উদ্যোগ নিয়েছিলেন।
বড়লাট লেনথেনগোর পরে ভারতের নতুন বড়লাট হন লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়েভেল, লর্ড আরউইন। তাহলে ছিলেন লর্ড ওয়েভেল। বড়লাট লেনথেনগোর পরে ভারতের নতুন বড়লাট হয়েছিলেন লর্ড ওয়েভেল। ক্যাবিনেট মিশন ভারতে পাঠানো হয় 1943 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। তাহলে ক্যাবিনেট মিশন ভারতে পাঠানো হয় 1946 খ্রিস্টাব্দে, যে বছর ভারত স্বাধীন হয় তার ঠিক আগের বছরে, 1946 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধান কার হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করেছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতির হাতেই স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করেছে ভারতীয় সংবিধান। উনিশশো ছেচল্লিশে খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর ভারতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় আবুল কালাম আজাদের নেতৃত্বে, জওহরলাল নেহরুর নেতৃত্বে, বাবু রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে, বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। জওহরলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয় জওহরলাল নেহরুর নেতৃত্বে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন 8 জন, 10 জন, 18 জন, 20 জন। তাহলে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল 12 জন। দেশ ভাগ হলো এক দৈব দুর্বিপাক। দেশ ভাগ হলো এক দৈব দুর্বিপাক, এই উক্তিটি কে করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু। এটি করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। দেশ ভাগ হলো এক দৈব দুর্বিপাক, এই মন্তব্যটি করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। দেশ ভাগ হলো, একই প্রশ্ন এসে গেছে, মৌলানা আবুল কালাম আজাদ। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, ইটলি, লর্ড ক্যানিং, ওয়ারেন হেস্টিং। তাহলে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, শেষ ভাইসরয়। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখক কে ছিলেন? চৌধুরী রহমত আলী, মন্তেস্কু, মৌলানা আবুল কালাম আজাদ, সৈয়দ আমির আলী। দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখক ছিলেন সৈয়দ আমির আলী। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু। দ্য ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক ছিলেন, বিখ্যাত বই এটি, মৌলানা আবুল কালাম আজাদ। এই বইটি লিখেছিলেন। এটা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। ভারত ছাড়ো আন্দোলনকে অযৌক্তিক ও দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু, মাউন্টব্যাটেন, বি আর আম্বেদকর, স্ট্যাফোর্ড ক্রিপস।
ভারত ছাড়ো আন্দোলনকে অযৌক্তিক এবং দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছিলেন বি.আর. আম্বেদকর। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিওই প্রকাশ করা হয় যেগুলো তোমাদের পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ক্লাসের পরীক্ষায় লেগে থাকে আসতে। এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট বাটনে অবশ্যই লিখে পাঠাবে যে তোমরা কোন বিষয় সম্বন্ধে জানতে চাও, তাহলে আমি তার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং তোমাদেরকে সাহায্য করব এইভাবে। আশা করি তোমরা সবাই। আরেকটি প্রশ্ন আছে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এটা মেদিনীপুরের তমলুকে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। তার সর্বাধিনায়ক কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা, সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, চৈতু পাণ্ডে। তাহলে এর সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।